সংসারের তাগিদে আজ শহরের ট্রেন ধরে উঠে বসলাম। পড়াশোনা শেষ করে কোনো চাকরি না পেয়ে কাজের সন্ধানে বের হয়েছি। রাতে ট্রেন গন্তব্যে এসে পৌঁছালো। আমি রাতে কোথায় যাব কি করব বুঝতে না পেরে রেলওয়ে স্টেশনে বিশ্রাম রুমেই ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পাউরুটি আর কলা খেয়ে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম। কিন্তু এত বড় শহরে কোথায় যাব বুঝতে পারছি না। আমি এখানে কিচ্ছু চিনি না। আমি দেয়ালে দেয়ালে চাকরির বিজ্ঞাপন দেখতে শুরু করলাম। হঠাৎ ফোনটা বেজে উঠলো। ফোন রিসিভ করলাম। বলো। তুমি এখন কি করছো? একটা দেওয়ালে বিজ্ঞাপন দেখছি। তুমি দুপুরে কিছু খাওয়া দাওয়া করছো? মানে মানে কি? এখনো খাওয়া হয়নি। কাছে টাকা নেই, আমাকে আগে বলবে না? আমার কাছে টাকা? তুমি চিন্তা করো না, আমি পরে খেয়ে নেব। না, এক্ষুনি গিয়ে খেয়ে নিবে। ওকে। আমি আনিকের সাথে কিছুক্ষণ কথা বলে একটা ছোটখাটো হোটেলে এসে কিছু নর্মাল খাবার অর্ডার করলাম। খাওয়া দাওয়া সেরে একটা ব্যাচেলার ম্যাচ খুঁজে একটা সিট নিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এরপর বাড়িতে ফোন দিলাম। তুই ঠিক মতন পৌঁছে গিয়েছিস? হুম। সকাল থেকে ফোন দিয়ে যাচ্ছি কিন্তু ফোন ধরছিস না। আমি কাজে ব্যস্ত ছিলাম তার জন্য। এখন কি কোথায় আছিস? আমি একটা ম্যাচে উঠেছি। কথা বলা শেষ করে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এসে এক কাপ চা খেয়ে রুমে এসে দেখি একটা ছেলে। আপনি এখানে নতুন এসেছেন? আমি হাবিবুর। আমি নীল, পড়াশোনার পাশাপাশি একটা পার্ট টাইম জব করি। ও আচ্ছা। নীলের সাথে কথা বলা শেষ করতেই আনিকার ফোন আসলো। কি করো? কিছু না, তুমি কি করছো? রাতে খাবার জন্য টাকা আছে? আরে টাকা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। বেশি কথা বলবে না, যাও গিয়ে খেয়ে আসো। আমি একটা ম্যাচে উঠেছি, এখানে খাওয়ার ব্যবস্থা আছে। ঠিক আছে, এখন ফোন রেখে খেয়ে ঘুমিয়ে পড়বে। ঠিক আছে। আমি ক্যান্টিনে এসে খেতে বসলাম। এখানে আরো কয়েকজনের সাথে পরিচিত হলাম। খাওয়া দাওয়া সেরে রুমে এসে শুয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে হাঁটতে শুরু করলাম। কিছু দূরে এসে কাজের সন্ধান করতে শুরু করলাম। কিন্তু সবাই বলছে এখানে লোকজন লাগবে না। সারাদিন ঘুরে ঘুরে কোথায় কাজের সন্ধান না পেয়ে রুমে এসে ফ্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। কি করব বুঝতে পারছি না। দুদিন পার হয়ে গেল কিন্তু কোনো কাজ খুঁজে পেলাম না। আমি রুম থেকে বের হয়ে একটা ফাঁকা জায়গায় এসে বসলাম। বাড়িতে ফিরে যাব এমন কোনোভাবেই পারছি না বুঝতে। বাড়ি থেকে বলে এসেছি কাজ না পেলে ফিরে যাব না। আমি আনিকাকে কি বলবো? সে আমার জন্য অপেক্ষা করে আছে। তার আব্বু আমার মতো বেকার ছেলের হাতে কেন বা তাকে তুলে দিবে? এসব ভাবতে অনেক রাত হয়ে গেল। আমি রুমে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরেই ঘুমিয়ে পড়লাম। এভাবে কয়েকদিন কেটে গেল। আমি কি করব বুঝতে পারছি না। অবশেষে একটা সিদ্ধান্ত নিয়েই বসলাম। আমি রাস্তায় রাস্তায় চা বিক্রি করব। আমি চায়ের জিনিসপত্র কিনে রাস্তায় বের হলাম। এই ভাই, এক কাপ চা দেন। আচ্ছা, আমি চা বানিয়ে দিলাম। কি চা দিয়েছেন? একটুও চিনি হয়নি। সরি, আমাকে দেন, আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি কাপ নিয়ে চিনি মিশিয়ে দিলাম। ভদ্রলোক চা খেয়ে টাকা দিয়ে চলে গেল। এই চায়ে এভাবে কিছুক্ষণ চা বিক্রি করে একটা জায়গায় চুপ করে বসলাম। পড়াশোনা শেষ করে চাকরি করব কি না, সে এখন রাস্তায় রাস্তায় চা বিক্রি করছে। হঠাৎ আনিকার ফোন আসলো। আমি ফোন রিসিভ করলাম। কি করছো এখন? কি করব, পার্কে বসে আছি। কেন? তখন একটা ছেলে এসে বলল, ভাই চা দেন। তুমি একটু অপেক্ষা করো, আমি চা দিয়ে টাকা নিলাম। তুমি পার্কে বসে চা বিক্রি করছো? মানে চুপ, একটা কথা বলবে না। তুমি আজকেই বাড়িতে চলে আসবে। কেন? তুমি পড়াশোনা শেষ করে চা বিক্রি করছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এছাড়া আমার কোনো উপায় নেই। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, তুমি বাড়িতে চলে আসো। আমি বাড়িতে ফিরে গেলে লোকজন কি বলবে? তোমার আব্বুর সামনে কিভাবে দাঁড়াবো? সে আমি দেখে নিব। তোমার বাপের ভালোই আছে, বাড়িতে এসে কাজ করো। আনিকা, তুমি এই কথা বলতে পারো না। এখন বাড়িতে ফিরে গেলে আমাকে লোকজন কি বলবে? শোনো, আমি এইসব কিছু শুনতে চাই না, এখন ফোন রাখছি। আনিকা কথাটা বললো। আনিকা রাগে রাগে ফোন রেখে দিল। আমি জানি আনিকা এই রাগ সীমিত। আমি উঠে গিয়ে হাঁটতে শুরু করলাম। এই চায়ে চায়ে সারাদিন চা বিক্রি করে যা টাকা হলো তা দিয়ে মোটামুটি ভালো। সন্ধ্যায় রুমে এসে গোসল করে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম। তখন আম্মুর ফোন আসলো। আমি ফোন রিসিভ করলাম।
কেমন আছিস? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। ঠিক মতন খাওয়া দাওয়া করছিস তো? হুম। চাকরি না পাইলে বাড়িতে ফিরে আয়। আমি এত তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাচ্ছি না, আরো কিছু কথা বলে ফোন রেখে দিলাম। কিছুক্ষণ পর আনিকার ফোন আসলো। রাগ করছো? আমি রাগ করব কেন? আমি যে তোমাকে এত কিছু বললাম। শোনো, আমি কখনো হারতে শিখিনি। আমি কোনো একটা কিছু ব্যবস্থা করে নেব। আমি কথা বলা শেষ করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে চা নিয়ে বের হলাম। এভাবে 1 মাস কেটে গেল, কিন্তু আমি তেমন কোনো ভালো কাজের সন্ধান পেলাম না। একদিন রাস্তা দিয়ে চা বিক্রি করছি, তখন একটা শপে দেখলাম চাকরির বিজ্ঞাপন। আমি শপে গিয়ে কিছু কথা বললাম। আপনার কাগজপত্র জমা দেবেন, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। জি আচ্ছা। আমি কম্পিউটার দোকানে গিয়ে কাগজপত্র কপি করে জমা দিলাম। আগামীকাল আসবেন, তারপর সিদ্ধান্ত হবে। আচ্ছা। আমি রুমে ফিরে গোসল করে খাওয়া দাওয়া সেরে নিলাম। পরদিন সকালে শপে এসে মালিকের সামনে বসে আছি। তুমি এত পড়াশোনা করেও সফটওয়্যার চাকরি নিতে চাইছো কেন? পড়াশোনা শেষ করে কোথাও চাকরি পাইনি, এছাড়া আমার ঘুষ দেওয়ারও সামর্থ্য নেই। ও আচ্ছা। এরপর আমাকে কয়েকটা প্রশ্ন করলো, আমিও সহজভাবেই উত্তর দিয়ে দিলাম। পরদিন সকালে সব থেকে ফোন দিয়ে আমাকে যেতে বললো। আমি গোসল করে করে রেডি হয়ে বের হলাম। হঠাৎ আনিকার ফোন। বলো। এখন কি করছো? তোমাকে বলেছিলাম না আমি একটা কাজের জন্য গিয়েছিলাম, আজ হঠাৎ ফোন করে জয়েন করতে বলছে। তাই? তবে একটা সমস্যা হচ্ছে, বেতন তেমন বেশি না। তো কি হয়েছে? চা বিক্রি করতে তো আর হচ্ছে না। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি গিয়ে জয়েন করো। ওকে। আমি ফোন রেখে দিলাম। আমি একটা রিক্সা নিয়ে শপে চলে আসলাম। শরীফ হাবুবুরকে কাজ শিখিয়ে দাও। ধন্যবাদ স্যার। যেহেতু এটা একটা সুপার শপ, এই জন্য বেশি কিছু কষ্ট নেই। ভাই আসেন, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বিল করতে হয়। আচ্ছা। শরীফ আমাকে কাজগুলো দেখিয়ে দেখিয়ে দিতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে আমি কিছুটা শিখে গেলাম। দেখেন এগুলোর বিল কত আসছে। ওকে স্যার, আমি বিল করে দিলাম। কার্ডে পেমেন্ট করা যাবে? জি। দুপুরে খাওয়া দাওয়া সেরে আবার কাজ করতে শুরু করলাম। রাতে রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাইয়ে নিলাম। ভাই কেমন আছেন? এই তো ভালো। আজ আপনার প্রথম দিন কেমন কাটলো? ভালোই। এই কাজের ফাঁকে বড় কোনো একটা চাকরির খবর রাখবেন? সে তো অবশ্যই। আচ্ছা চলেন, ক্যান্টিনে খাওয়ার সময় হয়ে গেছে। তুমি যাও, আমি আসছি। আচ্ছা আমি বাড়িতে ফোন দিলাম। কেমন আছো? ভালো। তোর টাকা লাগলে বলিস। আমার টাকা লাগবে না, সামনের মাস থেকে আমি কিছু টাকা পাঠিয়ে দেবো। কোনো কাজ পাইছিস? আমি ছোটখাটো একটা চাকরি পাইছি। ও আচ্ছা। আম্মুর সাথে কথা বলে খেতে আসলাম। খাওয়া দাওয়া সেরে রুমে আসলাম, তো আনিকার ফোন আসলো। বলো। এই যে, তুমি রাতে খাওয়া দাওয়া করছো? আমি খেয়ে এসে রুমে শুয়ে পড়ছি। তুমি তাহলে বাড়িতে বলো আমার কথা। এখন বলবো না, বড় চাকরি পেলে আমি তোমার আব্বুর কাছে গিয়ে বলবো। ঠিক আছে। অনেকের সাথে কথা বলা শেষ করলাম। এভাবে আরো কিছুদিন কেটে গেল। আপনি এদিকে আসেন। জি স্যার, আমি কি কোনো ভুল করছি? না, কোনো ভুল করেননি। এই মালামালগুলো আপনি আমাদের অন্য শপ থেকে নিয়ে আসবেন। জি স্যার। আমি ট্রাক ড্রাইভারের সাথে গাড়িতে উঠে বসলাম। এরপর আমি অন্য শপে আসলাম। এগুলো গাড়িতে করে নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। ট্রাক ড্রাইভার আর তার হেল্পার মালামাল তুলতে শুরু করলো। আমি এখানকার সব ঘুরে ঘুরে দেখলাম। এরপর মালামাল নিয়ে ফিরে আসলাম। কিন্তু আমি বুঝতে পারলাম আমাকে কিসের জন্য গাড়ির সাথে পাঠালো। রাতে যখন কাজ শেষ করে রুমে ফিরবো, তখন ম্যানেজার ডাকলো। আপনাকে কেন গাড়ির সাথে পাঠানো হয়েছিল জানেন? জি না। গাড়ি থেকে মালামাল চুরি হয়ে যায়, এই জন্য পাঠানো হয়েছিল। ও আচ্ছা, মালামাল কি ঠিক আছে? ঠিক আছে। আমি কিছু কথা বলে রুমে চলে আসলাম। এরপর ফ্রেশ হয়ে রাতে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আনিকার সাথে চ্যাট করতে শুরু করলাম। বাড়িতে এসে তো একদিন ঘুরে যেতে পারো। আমি এখন বাড়িতে যাব না। কেন আসবে না? তোমার সাথে অনেক দিন দেখা হয়নি। ভিডিও কলে তো কথা হয়, তাহলে দেখা হয়নি কেন বলো? তো কি হয়েছে? আমি এখন বাড়িতে যাব না। আনিকের সাথে কথা বলা শেষ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন শপে কাজ করছি, তখন একটা চাকরির বিজ্ঞাপন দেখে মনে হলো একটু চেষ্টা করে দেখি কি হয়। অনেক চাকরির ইন্টারভিউ তো দিয়েছি। আমি শপের কম্পিউটার থেকে চাকরির আবেদন করলাম। তার 2 দিন পর চাকরির ইন্টারভিউ দিয়ে কোনো কাজ হলো না।
এদিকে আমার সার্টিফিকেটের মেয়াদ শেষ হতে চললো, কিন্তু আমি কিছুই করতে পারছি না। ভেবে আমার মাথায় কাজ করছে না। সামান্য বেতনে এই শহরে থাকা আর বাড়িতে খরচ পাঠানো মুশকিল হয়ে যাচ্ছে। এসব ভাবতে ভাবতেই সব থেকে বের হয়ে একটা টং দোকানে এসে বসলাম। এক কাপ চা নিয়ে খেতে শুরু করলাম। ভাবতে কষ্ট হয়, আমার অনেক ফ্রেন্ড তারা ভালো চাকরি করছে, না আমি সামান্য বেতনে চাকরি করি। বেকার ছিলাম, এর জন্য তাদের সাথে কথা হতো না। এখন কারোর সাথেই কথা হয় না। যাদের আমি সাহায্য করেছি তারাই আমাকে খোঁজ নেয় না। চায়ের বিল পরিশোধ করে ভাবতে ভাবতে হাঁটতে শুরু করলাম। কখন যে রাস্তার মাঝে চলে আসছি বুঝতেই পারিনি। কিছু একটা ধাক্কা লাগার ফলে আমি অজ্ঞান হয়ে পড়লাম। যখন জ্ঞান ফিরল তখন আমি চোখ খুলে দেখে একটা হাসপাতালে শুয়ে আছি। তখন একটা নার্স আসলো। আপনার জ্ঞান ফিরেছে? আমি এখানে কিভাবে আসছি? আপনি দুদিন ধরে এখানে আছেন। কে? জি। আমি আমার ফোন নিয়ে দেখি আনিকা আর আম্মুর অনেকগুলো ফোন। আমি আম্মুকে ফোন করলাম। 2 দিন ধরে আমার ফোন ধরছিস না কেন? ও, আমার ফোন নষ্ট হয়ে গিয়েছিল। ও, খাওয়া দাওয়া করছিস? এখনো খায়নি। তাহলে খাওয়া দাওয়া কর, আমি পরে কথা বলছি। আমি ফোন কেটে দিলাম। এরপর আমি আনিকার কাছে ফোন দিলাম। তুমি ঠিক আছো? আমি কেমন থাকবো বুঝলাম না। আমি ভালো আছি। আমাকে একদমই মিথ্যে কথা বলবে না। আমি তোমাকে মিথ্যে কথা বলতে যাবো কেন? তুমি হাসপাতালে আছো? তুমি কি হয়ে জানলে? তুমি যার গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছো সেই বলেছে। আমি আনিকার সাথে কথা বলা শেষ করে হাসপাতাল থেকে বের হয়ে রুমে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। রাতে নীলে আসলো। ভাই আপনার এই অবস্থা হলো কেমনে? একটা গাড়ি এসে আমাকে ধাক্কা মারি দিয়েছিল। যখন জ্ঞান ফিরলো তখন থেকে হাসপাতালে, আর 2 দিন ধরেই ওখানে আছি। ও চলেন খাওয়া দাওয়া করে আসি। চলেন খাওয়া দাওয়া করে আসি। আমরা দুজনেই খাওয়া দাওয়া করে আসলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে শপে আসলাম। আপনার এই অবস্থা হলো কেমনে? আর 2 দিন কোথায় ছিলেন? আমি 2 দিন হাসপাতালে ভর্তি ছিলাম। পরে ম্যানেজারকে সব কিছু বললাম। আচ্ছা ঠিক আছে। আমি আমার কাজ করতে শুরু করলাম। ফেসবুকে চাকরির বিজ্ঞাপন দেখে শেষ চাকরির আবেদন করলাম, কারণ সার্টিফিকেটের মেয়াদ শেষ। রাতে রুমে এসে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। কয়েকদিন পর ইন্টারভিউ দেওয়ার সময় হলো। কি হবে বুঝতে পারছি। শেষ চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি। আমি রেডি। নাস্তা করে ঠিকানা অনুযায়ী কোম্পানির অফিসে আসলাম। এসে দেখি বিশাল একটা বড় লাইনে লোকজন দাঁড়িয়ে আছে। জানি না আজ কি হবে, তবে আমার কোনো আশাই নেই। কোম্পানিতে ম্যানেজার পদে কখনো পাবো না। আমার মতো হতভাগা কতজন এসেছে কে জানে। একটা চেয়ার টেনে চুপচাপ বসলাম। কয়েক ঘন্টা পর আমাকে ডাকা হলো। ইন্টারভিউ দিয়ে বসে দেখলাম আরও কয়েকজন বসে আছে। কিছুক্ষণ পর আমাকে ডাকা হলো। এবার আমি ভেতরে আসতেই একজন অন্য লোককে দেখতে পেলাম। হঠাৎ তিনি বলে উঠলো, তুমি হাসপাতাল থেকে কোথায় গিয়েছিলে? জি স্যার, আপনি কেমনে জানেন? আমি তোমাকে হাসপাতালে ভর্তি করেছিলাম। সেদিন দেখতে গিয়ে তোমাকে পাইনি। আসলে স্যার, আমি ওনাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম আমাকে হাসপাতালে কে নিয়ে এসেছে, কিন্তু ওনারা বলতে পারেনি। পরে ওনাদের কাছ থেকে ছাড়পত্র নিয়ে চলে এসেছি। আচ্ছা সমস্যা নেই। তুমি রাস্তা দিয়ে অমনভাবে হাঁটছিলে কেন? এরপর আমি সব কিছু বললাম। আচ্ছা, তাহলে ইন্টারভিউ শুরু করা যাক। সবাই আমাকে প্রশ্ন করতে শুরু করলো। আমি এক এক করে প্রশ্ন উত্তর দিলাম, কিন্তু 2টা প্রশ্নের উত্তর দিতে পারলাম না। এরপর আমি বাইরের রেজাল্টের জন্য অপেক্ষা করলাম। কিছুক্ষণ পর ইন্টারভিউ রেজাল্ট ডিসপ্লেতে উঠে আসলো। ডিসপ্লেতে 2 জনের নাম উঠে আসলো। 2 জনের মধ্যে আমারও নাম আছে। কিছুক্ষণ পর আমাকে ডাকা হলো। এই ইন্টারভিউতে আমার ঘাম ছুটে গেল। চেয়ারে বসে আছি, তখন পিয়ন এসে বলল, 2 জনে বাইরে থেকে খাওয়া দাওয়া করে আসেন। স্যারেরা বাইরে গেছে খাওয়া দাওয়ার জন্য, আপনাদেরও যেতে বলছে। আচ্ছা। মনি খেতে চলে গেল। আমি একটা দোকানে এসে রুটি আর কলা খেয়ে আবার অফিসে এসে বসলাম। তখন স্যার আসলো। তুমি বাইরে খেয়ে যাওনি? জি গিয়েছিলাম। আমি তোমাকে হোটেলে খেতে দেখলাম না। স্যার হোটেলে যাইনি, পাশের দোকানে গিয়েছিলাম। ও আচ্ছা। কিছুক্ষণ পর রেজাল্ট দিল। আমি রেজাল্ট দেখে অবাক। আমি সিলেক্ট হয়েছি। এরপর আমাকে ডাকা হলো। ধন্যবাদ স্যার। অনেক কষ্টের পর এখানে আসতে পারছো। আশা করি তুমি আরও এগিয়ে যাবে। যদি আপনাদের দোয়া থাকে তাহলে এগিয়ে যেতে পারবো। আপনার বেতন সম্পর্কে কিছু জানা আছে? জি না স্যার, ওখানে লেখা ছিল আলোচনা সাপেক্ষ। আগে যে ম্যানেজার ছিল তার বেতন ছিল 2 লাখ টাকা। তোমারও তাই হবে। যদি আরও ভালো কিছু করতে পারো তাহলে আরও বেতন বাড়বে। অসংখ্য ধন্যবাদ আপনাদের। এরপর আমি কাগজপত্রে সাইন করে অগ্রিম টাকা নিলাম।
তাহলে তোমার আম্মুকে নিয়ে এসে একটা ফ্ল্যাট ভাড়া নাও। জি আচ্ছা। 3 দিন পর জয়েন্ট করবে। এরপর আমি বিদায় নিয়ে রুমে এসে রেডি হয়ে বাসে উঠে বসলাম। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এরপর মধ্যেই আনিকা ফোন দিল। আমি সারপ্রাইজ দেওয়ার জন্য ফোন রিসিভ করলাম না। সবাই ঘুম ভাঙলো বাসে হেল্পারে ডাকে। বাস থেকে নেমে অটো নিয়ে বাড়িতে চলে আসলাম। তুই আমাকে না জানিয়ে বাড়িতে চলে আসছিস? আম্মু, আমি বড় একটা চাকরি পেয়েছি, 2 লাখ টাকা বেতনের। কি? 2 লাখ টাকা? হুম। আমি এরপর ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া সেরে নিলাম। বিকেলের দিকে আনিকার কাছে ফোন দিলাম। এখন আমার কাছে ফোন দিচ্ছ? এই শোনো, বেশি কথা না, নদীর পাড়ে আসো, দেখো একজন দাঁড়িয়ে আছে। কেন? সারপ্রাইজ। ঠিক আছে, আমি যাচ্ছি। আনিকা আমার সাথে কথা বলতে বলতে নদীর পাড়ে আসলো। নদীর পাড়ে এসে আমাকে দেখেই দৌড়ে এসে জড়িত হলো। ছাড়ো, কি করছো? না, আমি ছাড়বো না। আমাকে না বলে এইভাবে সারপ্রাইজ দিবে ভাবতে পারিনি। এখন ছাড়ো। হঠাৎ তুমি বাড়িতে চলে আসছো, কি ব্যাপার? আমি আরেকটা চাকরি পেয়েছি। ভালো, তুমি তাহলে আমার আব্বুকে বলো। এবার বলবো। আনিকের সাথে অনেকক্ষণ কথা বললাম। এবার আনিকাকে বাড়িতে পাঠিয়ে দিয়ে আমি বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসলাম। ভাইয়া, এত বাজার কি হবে? কি করব, খেতে হবে। আম্মু রান্না করো। রাতে চাচাদের সাথে কথা বললাম আর তাদের সাথে খাওয়া দাওয়া করলাম। তারা আগামীকাল আনিকাদের বাড়িতে যেতে রাজি হয়েছে। পরের দিন ভাইদের আর চাচাদের সাথে আনিকাদের বাড়িতে আসলাম। এইভাবে আমাদের মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। কেন? ছেলে এখন বেকার, আমি কি দেখে তার হাতে তুলে দেব? আনিকা, আপনার সাথে বলিনি যে সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়েছে ম্যানেজার পদে? না, এসব নিয়ে কথা হয়নি। আসলে আনিকা ভয়ে কিছু বলতে পারেনি। তাহলে এখন রাজি হয়ে যা। আব্বু প্লিজ রাজি হয়ে যাও। আনিকা যখন ছেলেটাকে ভালোবাসে তাহলে তুমি রাজি হয়ে যাও। এত তাড়াতাড়ি আমি মেয়ের বিয়ে দিতে পারবো না। কেন? 2 দিনের মধ্যে বিয়ে দিতে পারবো না। আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, তাদের দাওয়াত দিতে সময় লাগবে। হঠাৎ করে তো বিয়ে হয় না। তাহলে আজ আংটি পরিয়ে বিয়ের দিন ঠিক করেন। তাহলে আমাকে 2 মাস টাইম দিতে হবে। আমি কথা দিচ্ছি 2 মাস পর এদের বিয়ে হবে। তাছাড়া আমি চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছি। ঠিক আছে। এরপর আনিকাকে আংটি পরে দিলাম। এরপর 2 মাস পর বিয়ের দিন ঠিক করলো। বাড়িতে এসে ফ্রেশ হয়ে রাতে খাওয়া দাওয়া করে নিলাম। তখন নীল ফোন দিল। ভাই, আপনার অফিসের একটু দূরে ভালো একটা ফ্ল্যাট পাওয়া গেছে। আচ্ছা। মালিক আপনার সাথে কথা বলতে চায়। আমি মালিকের সাথে কথা বলা শেষ করে পরের দিন হাসিবের টিসি নিয়ে আনিকার সাথে দেখা করলাম। সন্ধ্যায় আনিকা আর তার আম্মু আমাদের এগিয়ে দিতে বাস স্ট্যান্ডে আসলো। তুমি চিন্তা করো না, 2 মাস পর তোমাকেও নিয়ে যাব। আচ্ছা। এদিকে বাসের সময় হয়ে গেল। আমরা বাসে উঠে বসলাম। বাস চলতে শুরু করলো। পরের দিন সকালে এসে নীলকে সাথে করে ফ্ল্যাটে উঠে আসলাম। এরপর আমি ব্যাগ রেখে অফিসে চলে আসলাম। নতুন অফিস, তেমন কারোর সাথেই চেনা পরিচিত নেই। কিভাবে কাজ করব বুঝতেও পারছি না। অফিসে আসতেই সবাই আমাকে শুভেচ্ছা জানালো। এরপর পিয়ন আমাকে আমার রুমে দেখিয়ে দিল। আমি রুমে এসে বসলাম। কি কাজ করব কিছু বুঝতে পারলাম না। তখন স্যার আসলো। আমি সালাম দিলাম, উনিও উত্তর দিল। শোনো, তুমি প্রথম দিন কিছু বুঝবে না। যতদিন পর্যন্ত না বুঝবে ততদিন ফারিয়া তোমাকে সাহায্য করবে। ওকে স্যার। তাহলে কাজে লেগে পড়ো। জি স্যার। ফারিয়া আমার সামনে এসে বসলো। স্যার, আপনার কোনো সমস্যা হলে বলবেন। আচ্ছা, এখন আমাকে কয়েকটা কাজ দেখিয়ে দাও যেন আমি তাড়াতাড়ি শিখতে পারি। ওকে স্যার। ফারিয়া কিছু কাজ দেখিয়ে দিল। আমি আম্মুর কাছে ফোন দিলাম রুমগুলো গুছিয়েছে কিনা তার জন্য। না হলে অফিস শেষ করে রুম গোছাতে হবে। কোথায় কি রাখবো বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি একটা ব্যবস্থা করছি। তাই কর। আম্মু ফোন রেখে দিল। আমি কাজে মন দিলাম। অফিস শেষ করে রুমে আসলাম। রুমে এসে রুম গোছাতে শুরু করলাম। রুম গোছাতে শেষ করতে গিয়ে দেখি অনেক রাত হয়ে গেছে। এরপর ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। ফোন হাতে নিয়ে দেখি আনিকার অনেকগুলো মিস কল উঠে আছে। ফোন ব্যাক করলাম। সারাদিন কোথায় ছিলে? অফিসে ছিলাম। অফিসে থাকলে কি আমার ফোন ধরা নিষেধ? একদমই না। তাহলে ফোন ধরনি কেন? আসলে হয়েছে কি, ফোনের দিকে খেয়াল ছিল না। আচ্ছা বুঝলাম। অফিস শেষ করে তো ফোন দিতে পারতে। বাড়িতে এসে রুম গোছাতে গিয়ে দেরি হয়ে গেছে। আমাকে অজুহাত দেখাও। এই না না। এই চুপ।
হুশ করে কলটা কেটে দিল। আমি ফোন দিলাম কিন্তু কোনো লাভ হলো না, ফোন বন্ধ করে রাখছে। ক্লান্ত শরীর নিয়ে কখন যে ঘুমিয়ে পড়ছি বুঝতেই পারিনি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে রুমে এসে চেঞ্জ করে ফোন হাতে দিতেই আনিকার ফোন। কি? কিছু না। নাস্তা করছো? নাস্তা শেষ করে এখন অফিসের দিকে রওনা দেব। তুমি এখন তাহলে সময় পাও না? আমি কি বলছি আমি সময় পাই না? না বলনি, তবে তবে কি? কিছু না। আমি আনিকের সাথে কথা বলতে বলতে অফিসের দিকে রওনা দিলাম। অফিসের সামনে এসে কল কেটে দিয়ে ভেতরে ঢুকলাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি? জি আলহামদুলিল্লাহ। আমি রুমে এসে কাজ করতে বসলাম। ফারে এসে আমাকে কয়েকটা কাজ বুঝিয়ে দিল। এইভাবে 15 দিন কেটে গেল। এখন আমি সব কাজগুলো শিখে গেলাম। জরুরি একটা মিটিং করছি, তখন আনিকা ফোন দিল। এখন ফোন দেওয়ার সময় পেল না। কল রিসিভ করো, না হয় কেটে দাও। ওকে স্যার। আমি কল কেটে দিলাম। আমি সাইলেন্ট করে রাখলাম। মিটিং শেষ করতে 2 ঘন্টা পার হয়ে গেল। মিটিং শেষ করে ক্যান্টিনে এসে খেতে বসলাম, তখন আনিকা আবার কল দিল। আমি কল রিসিভ করলাম। কি সমস্যা তোমার? কল রিসিভ করো না কেন? সবসময় ফোন ধরতে হবে এর কোনো মানে আছে? তুমি বুঝতে পারো না আমি অফিসে একটু ব্যস্ত থাকি? তুমি আমার সাথে এমন ভাবে কথা বলছো কেন? আমি তোমার সাথে কেমনভাবে কথা বলবো শুনি? দেখো, তুমি আমার সাথে কিন্তু কয়েকদিন ধরে ঠিক মতো কথা বলছো না। আমি সময় হলে ফোন দেবো, এখন বিরক্ত করো না। এখন তো আমি তোমাকে বিরক্ত করি। থাক, আমার সাথে কথা বলতে হবে না। অনেকে কাঁদতে কাঁদতে কলটা কেটে দিল। আমি খাওয়া দাওয়া সেরে রুমে এসে কাজ করে বাড়ি এসে ফ্রেশ হয়ে ব্যালকনিতে চুপ করে বসে আছি। আনিকাকে কল দিলাম, আনিকার ফোন বন্ধ পাচ্ছি। এবার শাশুড়ির কাছে কল দিলাম। বাবা ভালো আছো? জি, আপনারা ভালো আছেন? হুম, ভালো। আনিকার ফোন বন্ধ পাচ্ছে। আনিকা কোথায়? আনিকা বই পড়ছে। আচ্ছা, আপনি একটু আনিকার সাথে কথা বলিয়ে দিন। ঠিক আছে। শাশুড়ি আনিকার কাছে আসলো। বলো। সাগর ফোন দিয়েছে, কথা বল। আমি এখন কথা বলবো না। ও আমাকে সব সময় ব্যস্ত দেখায়। অফিসে থাকলে তো ব্যস্ত থাকবে। এই নে কথা বল, রাগ করিস না। আনিকা ফোন নিয়ে বলল, এখন আমার সময় নেই কথা বলার। আমি এখন বই পড়ছি। শোনো, একদমই রাগ দেখাবে না। আমি রাগ দেখাচ্ছি না। তাহলে কি করছো শুনি? আচ্ছা, আমাকে বুঝিয়ে বললে তো পারতে। আমি তোমাকে বলার সময় দিব তো? আনিকের সাথে কথা বলে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, এরপর অফিসে আসলাম। হ্যালো স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। কিছু বলবে? স্যার, দুপুরের খাওয়া দাওয়া আজ আমার সাথেই করতে হবে। কেন? এটা আমার ইচ্ছা, তাই প্লিজ না করবেন না। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা আজ দুপুরে একসাথে যাচ্ছি। ওকে, আমাকে এখন কাজ দাও। ধন্যবাদ স্যার। ফারিয়া চলে গেল। আমি কাজে মন দিলাম। দুপুরে ফারিয়ার সাথে রেস্টুরেন্টে আসলাম। কি খাবে? আমি আপনাকে নিয়ে আসছি, আপনি কি খাবেন? তোমার ইচ্ছা মতো যা ইচ্ছা অর্ডার করো। ওকে স্যার। ফারিয়া খাবার অর্ডার দিল। কিছুক্ষণ পর অর্ডার চলে আসলো। আমরা খেতে শুরু করলাম। তো ফারিয়া, এটা কিসের উপলক্ষে? এমনি স্যার। খাওয়া দাওয়া সেরে অফিসে এসে কাজ করতে শুরু করলাম। কিছুক্ষণ পর ফারিয়াকে ডাকলাম। তোমার জানা মতে আশেপাশে কোনো স্কুল আছে? কেন স্যার? ছোট ভাইটাকে তো ভর্তি করাতে হবে। জি স্যার, আছে। পরের কাছ থেকে স্কুলের সম্পর্কে সবকিছু জেনে নিলাম। অফিস শেষ করে বাড়ির দিকে আসছি, তখন রাফির সাথে দেখা। রাফি, কেমন আছিস? রাফি আমাকে দেখে মনে হলো ভূত দেখছে। আরে তুই এখানে কবে আসছিস? এই তো 2 মাস পার হয়ে গেছে। ও আচ্ছা, সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে গেছে কেন? চাকরি বাকরি পাইছিস? তোদের খবর কি? তোদের মতো আর চাকরি পেলাম না। কি যে বলিস, কোথায় থাকিস? এই তো সামনে থেকে, চল কিছু নাস্তা করা যাক। এখন তো আমার সময় নেই। আরে চল, সমস্যা নেই। আচ্ছা কি খাবি? আমি যা খাইতে চাইবো তা দাম তো অনেক রে। আচ্ছা সমস্যা নেই। আমি আর রাফি একটা বড় রেস্টুরেন্টে খেতে আসলাম। এখানে নিয়ে আসলি কিন্তু কম দামের অর্ডার দিস, না হলে তোর 1 মাসের বেতন শেষ হয়ে যাবে। আচ্ছা, আমি মেনু নিয়ে অর্ডার করলাম। এরপর অর্ডার চলে আসলো। এরপর খেতে শুরু করলাম। এখানে মেসে উঠছিস? প্রথমে উঠেছিলাম একটা ম্যাচ, ছেড়ে দিয়েছি।
তাহলে এখন কোথায় থাকিস? একটা ফ্ল্যাটে থাকি। ছোটোখাটো ফ্ল্যাটে থাকিস মনে হয়। হতে পারে। খাওয়া দাওয়া সেরে নিলাম, এবার বিল আসলো। তোকে দিতে হবে না। আরে চিন্তা করিস না, আমার কাছে যথেষ্ট পরিমাণে টাকা আছে, আমি বিল পে করে দিলাম। এখন বেতনের অর্ধেক টাকা তো দিয়েই নিলি, এখন কিভাবে চলবি? এইসব নিয়ে তোকে ভাবতে হবে না। রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমি একটা রিক্সা নিলাম। রাফি শোন, আমার বেতন তোর চেয়ে অনেক গুণ বেশি, এবং আমার চলেন। রিক্সা চলতে শুরু করলো। আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিলাম, এরপর শুয়ে পড়লাম। আমি ফোন রেখে ঘুমিয়ে পড়লাম। চলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কল হাতে তুলে দেখি আনিকার কাছে কল না দিয়ে আমি অফিসে আসার আগে হাসিবকে স্কুলে ভর্তি করে দিয়ে আসলাম। স্যার, আপনার কি লাগবে? আপনি 1 কাপ চা দিন। আচ্ছা। আমি কাজে মন দিলাম। আনিকা কল দিল, আমি কল কেটে দিয়ে কাজ করতে শুরু করলাম। আমি কাজ শেষ করে আনিকাকে কল দিলাম। তুমি আমাকে কি পাইছো? কিছু নয়, কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি আমার সাথে কথা বলছো না কেন? অশান্তি করো কেন? আমি অশান্তি করি? কয়েকদিন পর আমাদের বিয়ে, আর তুমি আমার সাথে ঠিক মতো কথা বলছো না। দেখো, আমার কাজের সময় কথা পছন্দ না। তখন পিয়ন এসে চা দিয়ে চলে গেল। কি হলো, মুখ বন্ধ কেন? চা দিতে আসছিল, আমি এখন ফোন রাখছি। এই, একদমই না, আমার কথার উত্তর দাও। আমি তোমাকে কোনো কথার উত্তর দিতে পারছি না। আমি কল কেটে দিয়ে কাজ করতে শুরু করলাম। এভাবে 1 মাস কেটে গেল। আনিকার সাথে আমার ঝগড়া লেগেই থাকে। একদিন আমি অফিস থেকে বাড়িতে এসে কলিং বেল বাজাতেই দরজা খুলে দিতে আমি অবাক হয়ে গেলাম। আমাকে দেখে হাঁ করে তাকিয়ে থাকার কিছু নেই। আমি মানুষ, কোনো ভূত না। তুমি এখানে কেন? আমি এখানে কেন আসছি তুমি বুঝতে পারছো না? না। দেখো, আমি এখানে চিল্লাচিল্লি করতে আসিনি। দুজনে ভেতরে ঢুকলাম। আমি রুমে ঢুকলাম। আনিকা পিছু পিছু আসলো। আমি বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম, এবার চেঞ্জ করে খেতে বসলাম। তুমি হঠাৎ করে এখানে আমাকে না জানিয়ে? আমি তো না আসলেই বুঝতে পারতাম না। কি বুঝতে পারতে না? অনেক কিছু বুঝতে পারতাম না, পরে বলবো। এখন খেয়ে নাও। আম্মু খেয়েছে? সবাইকে খাইয়ে দিয়েছি, এখন তুমি বাকি ছিল। ও আচ্ছা। আমি খাওয়া দাওয়া সেরে রুমে এসে শুয়ে পড়লাম। তখন আনিকা আমার কাছে আসলো। তুমি এমন তো ছিলে না। আমি কেমন ছিলাম? আমি খেয়েছি কি একবারও তুমি আমার কাছে জিজ্ঞাসা করছো? ও সরি, ভুলে গেছিলাম। তুমি কিছু খাওয়া দাওয়া করছো? মনে করেছিলাম একসাথে দুইজনে খাবো, কিন্তু তুমি একবারও খাওয়ার কথা জিজ্ঞেস করোনি। যাও গিয়ে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ো। আমার ক্ষুধা নেই। পেটে ক্ষুধা রেখে লাভ নেই, পাগলামি না করে খেয়ে নাও। এখন বললাম না আমার ক্ষুধা নেই। তুমি বললে না হঠাৎ করে আসার কারণ? আমি বিয়ের জন্য কেনাকাটা করতে আসছি। তুমি তো জানো চাচাতো বোনরা এখানে থাকে, তাই। ও আচ্ছা। এখন আমার ঘুম পাচ্ছে, তুমি যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে। আনিকা চলে গেল। আমি লাইট অফ করে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর মনে হলো আনিকা না খেয়েই থাকবে। আমি উঠে কিচেনে এসে খাবার নিয়ে আনিকার কাছে এসে দেখি লাইট অফ করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, কিন্তু শব্দ হচ্ছে না। আমি লাইট অন করতে আনিকার চোখ বুজে উঠে বসলো। তুমি এখানে কি করছো? আমি কি আসতে পারি না? না। আচ্ছা রাগ করো না, কেন আমি খাবার নিয়ে আসছি। আমি খাবো না। আচ্ছা, আমার ভুল হয়ে গেছে। আমি ভাত তরকারি মাখিয়ে মুখে তুলে দিলাম। আনিকা চুপচাপ খেতে শুরু করলো। তুমি আমার সাথে এমন করছো কেন? কি করছি? তুমি আমার কল রিসিভ করো না, আমাকে একটুও সময় দাও না। অফিসে থাকি, তার জন্যই তো সময় পায় না। আগামী বৃহস্পতিবার ছুটি নিবে, আর শুক্রবারে এমনিতেই ছুটি থাকবে। কেন? আমি বলছি তাই ছুটি নিতে হবে। আচ্ছা নেব, এখন খেয়ে ঘুমিয়ে পড়ো। একা আমার ঘুম পাচ্ছে না, আমি আর তুমি একসাথে ঘুমাই। পাগলামি করো না, সামনে বিয়ে, তখন থেকে থাকবো। আমি কিছু শুনতে চাই না। আচ্ছা। আমি আনিকাকে খাইয়ে দিয়ে মুখ ধুয়ে আমিও মুখ ধুয়ে আনিকার পাশে শুয়ে পড়লাম। তুমি আমাকে আগের মতো ভালোবাসো না। এসব তোমাকে কে বলে? আমি বলছি। এখন চুপ করে ঘুমিয়ে পড়ো। কতদূর থেকে আসছো, ক্লান্ত হয়ে গেছো। আনিকা আমাকে জোরে ধরে গল্প করতে করতেই ঘুমিয়ে পড়লো। আমি আনিকাকে ছাড়িয়ে দিয়ে কপালে চুমু দিয়ে রুমে এসে শুয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠতে যাব, কিন্তু উঠতে পারছি না। চোখ খুলে দেখে আনিকা আমার বুকের ওপর ঘুমিয়ে আছে। দিকে প্রচুর রাগ হলো।
কিন্তু কিছু বলতেও পারলাম না। আমি শাড়ি দিয়ে উঠে দাঁড়িয়ে ফ্রেশ হতে যাব, তো আনিকা হাত ধরে টেনে ধরলো। কোথায় যাও? ফ্রেশ হবো। ও, আনিকা হাত ছেড়ে দিল। আমি বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম। এরপর দুজনে নাস্তা করতে আসলাম। বাজার করে নিয়ে আয়। আমিও যাব। না, বাজারে তোমাকে নিয়ে যাওয়া যাবে না। আমি যাব বলছি, যাবই। আচ্ছা ঠিক আছে। আমি নাস্তা শেষ করে স্যারকে ফোন দিয়ে ছুটি নিয়ে নিলাম। রেডি হয়ে দুজন বের হলাম। রিক্সা বসে আছি, আনিকা আমার কাঁধে মাথা রেখেছে। তুমি আমাকে একা রেখে চলে গিয়েছিলে কেন? আমি কোথায় গিয়েছিলাম? আমি রাতে একা একা ঘুমোতে ভয় করছিল। যখন ঘুম ভাঙলো দেখি তুমি নেই, তখন তোমার কাছে গিয়ে ঘুমাইছি। কিন্তু বিয়ের আগে এইসব ঠিক না। আচ্ছা। রিক্সা থেকে নেমে বাজারের ভেতরে ঢুকে বাজার করছি, তখন স্যারের সাথে দেখা। তুমি এখানে? তুমি বললে না তোমার কাজ আছে? জি স্যার। এটা কে? আমি বলতে যাব তার আগেই আমি ওনার হবু বউ। কয়েকদিন পর আমাদের বিয়ে। ও আচ্ছা। আসলে হয়েছে কি স্যার, এখনো কাউকে কিছু বলা হয়নি। গ্রাম থেকে আসছি, এই জন্য ছুটি নিয়েছি। আচ্ছা, সমস্যা নেই। তোমার নাম কি? জি, আমার নাম আনিকা। তাহলে বাজার করে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে আনিকাকে ঘুরিয়ে দেখাও। ওকে স্যার। এরপর আমরা দুজনে বাজার করে বাড়িতে আসলাম। চলো ঘুরতে। এই রোদে বাইরে যাওয়া যাবে না, বিকেলের দিকে যাব। আচ্ছা। আনিকা আম্মুর কাছে চলে গেল। আমি চুপ করে বসে আছি। হঠাৎ ফারিয়ে কল দিল। বলো। কোথায় আছেন? এই তো বাড়িতে আছি। তুমি অফিসে যাও নি? জি না। তাহলে চলেন বিকালের দিকে একটু ঘুরে আসি। আমার সময় হবে না। তাহলে আগামীকাল দেখা করি। আমার সময় হবে না, তুমি অন্য কাউকে নিয়ে যাও। অন্য কেউ থাকলে আপনাকে কি বলতাম? তোমার কথা কিছু বুঝলাম না। আচ্ছা, পরে একদিন বুঝিয়ে দিব। তাহলে আর কি, করার সময় বের করলেই ভালো হতো। সেই সুযোগ নেই। আমি কল কেটে চুপচাপ রইলাম। তুমি তো আর জানো না কোন জিনিস এখন আমার কাছে আছে। আনিকা আমার কাছে আসলো। আমি আইসক্রিম খাবো, চিপস, মিষ্টি, চকলেট, কোক। তুমি এত কিছু খাবে? 5টা জিনিসের কথা বলছি। যাও গিয়ে নিয়ে আসো। আচ্ছা যাচ্ছি। আমি বাইরে বের হয়ে দোকানে আসলাম। কি মামা, কি লাগবে? কয়েকটা চিপস, 1 প্যাকেট কোন আইসক্রিম আর 1 প্যাকেট চকলেট আর কয়েকটা কোকের বোতল দেন। মামা এত কিছু তো নেন না, তাহলে এত কিছু হঠাৎ করে? এমনিতেই। বুঝি আপাকে দেখলাম একটা মেয়েকে নিয়ে যেতে গতকাল, তখন জিজ্ঞাসা করছিলাম, বললাম মামি। জি, আপনার মামির জন্য। এরপর আমি ওই সব নিয়ে রুমে আসলাম। এত বুড়ো? সব তোমার, এখন আমাকে একটু একা থাকতে দাও। আচ্ছা। তুমি খেয়ে বাকিগুলো ফ্রিজে রেখে দিও। আচ্ছা। আনিকার গালে চুমু দিয়ে দৌড়ে পালিয়ে গেল। দুপুরে খাওয়া দাওয়া সেরে আনিকাকে নিয়ে বের হলাম। শপিং মলে এসে তার চাচাতো বোনদের সাথে দেখা হলো। তাদের সাথে কথা বলে কেনাকাটা করতে শুরু করলাম। আমি পারবো না, তুমি দেখো কি লাগবে। তাহলে চুপ করে বসে থাকো। কয়েকটা শাড়ি নিল। আমাকে বললো কোনটা আমার পছন্দ, আমি দেখিয়ে দিলাম। এরপরে এক এক করে কেনাকাটা করতে শুরু করলো। হঠাৎ ফারিয়া আমার সামনে আসলো। আরে, আপনি এখানে কি করেন? কেনাকাটা করতে আসছি। তুমি এখানে কি করতে আসছো? আমি এখানে কেনাকাটা করতে আসছি। চল দুজনে একসাথে কেনাকাটা করি। না। এই যে হ্যালো, এইদিকে আসেন। জি বলেন। ওকে নিয়ে কোথায় যাচ্ছেন আপনি? আমি কোথায় যাচ্ছি? আমি এখানে আছি। আনিকা, এটা আমার অফিসের কলিগ ফারিয়া। ফারিয়া, আনিকা হচ্ছে। আমি ওর বউ। তখন ফারিয়ার মুখ কালো হয়ে গেল। স্যার, আপনি বিয়ে করেছেন? আমাদেরকে একবারও বললেন না। আমি এখনো বিয়ে করিনি, আমাদের কয়েকদিন পর বিয়ে। ও আচ্ছা। আপনি আমাদের সাথে কেনাকাটা করতে পারেন। এরপর আমরা কেনাকাটা করলাম। কেনাকাটা শেষ করে ফারিয়া চুপচাপ চলে গেল। আমরা একটা রেস্টুরেন্টে এসে খাবার অর্ডার দিলাম। দুলা ভাই, আমিও। আচ্ছা হবে, এখন খেয়ে নাও। খেতে শুরু করলাম। এই শোনো, তোমাকে যা কেনাকাটা করে দেওয়া হয়েছে তুমি এইগুলো পরবে বিয়েতে। আচ্ছা। রেস্টুরেন্ট থেকে বের হয়ে শালিদেরকে রিক্সায় তুলে দিয়ে দুজনে রিক্সায় উঠে বসলাম। আনিকা আমার কাঁধে মাথা রেখে চুপ করে আছে। আচ্ছা,
আমাদের সম্পর্ক কতদিনের? ঠিক মনে নেই। কি? 7 বছর। বাড়িতে গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়বে। আমার একা একা ঘুম আসছে না, তুমি আমার পাশে শুয়ে থাকবে। না। আচ্ছা, আমার সাথে ঘুমোতে হবে না, তুমি সোফায় ঘুমাবে। আচ্ছা, ঘুমাবো। আমরা দুজনেই বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিলাম। আমি রুমে বসে আছি, তো আনিকা আসলো কফি নিয়ে। ধরো, কফি খাও। আমি কফি নিয়ে খেতে শুরু করলাম। দুজনে কফি খেতে খেতে গল্প করছি। বাড়িতে যাবে কবে? বিয়ের কয়েকদিন আগে যাব, তখন ঠিক হয়ে যাবে। আমি আগামীকাল রাতে বাড়িতে চলে যাব। হুম। কয়েকদিন পর আমরা এক হয়ে যাব। কি যে খুশি লাগছে, বোঝাতে পারছি না তোমাকে। হুম। তুমি ঘুমাবে না? আচ্ছা, আমরা আগামীকাল কোথায় যাব? তুমি যেভাবে যেতে বলবে সেভাবেই যাব সেখানে। আমার এখন ঘুম পাচ্ছে, তুমি ঘুমিয়ে পড়ো তো। আমি দরজা দিয়ে আসছি। একসাথে ঘুমালে আম্মু কিছু মনে করবে, তুমি আম্মুর সাথে ঘুমাও। ঠিক আছে। আনিকা দরজা দিয়ে এসে শুয়ে পড়লো। আমি সোফায় ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখি আনিকা কাঁদছে। আমি আনিকার কাছে আসলাম। তুমি আমাকে ছেড়ে যাবে না তো? হঠাৎ এমন প্রশ্ন কেন? আমি স্বপ্নে দেখলাম তুমি আমাকে ছেড়ে দিয়েছো। এইসব চিন্তা বাদ দাও। আনিকা আমাকে জোরে ধরে কিছুক্ষণ কাঁদলো। আমি আনিকাকে ঘুম পাড়ি দিয়ে চুমু দিয়ে আমি নিজেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো আনিকার চিল্লাচিল্লিতে। একদিন অফিস বন্ধ দেখে শুধু ঘুম আর ঘুম। বিয়ের পর যদি এমন ঘুমাও তাহলে আমি চোখ বড় বড় করে বললাম, কি? মেরে নাক ফাটিয়ে দিব। ওকে। আমি ফ্রেশ হয়ে উঠে নাস্তা শেষ করলাম। দুজনে মিলে ঘুরতে বের হলাম। সারাদিন ঘোরাঘুরি করে আনিকাকে নিয়ে বাস স্ট্যান্ডে এসে আমার শালাদের সাথে করে বাসে উঠিয়ে দিলাম। এই শোনো, তাড়াতাড়ি চলে আসবে। আচ্ছা। বাস ছেড়ে দিল, সাবধানে যাবে। আমি বাড়িতে চলে আসলাম। কয়েকদিন কেটে গেল। কয়েকদিন কেটে যাওয়ার পর অফিসের কয়েকজনকে আর স্যারকে দাওয়াত দিলাম। এভাবে আমি বিয়ের 3 দিন আগেই ছুটি নিতে চলে আসলাম স্যারের কাছে। তোমার তাহলে সত্যি ছুটি লাগবে? জি স্যার। আমি মজা করছিলাম, তোমার ছুটি দেওয়া হয়েছে। তাহলে রেডি হয়ে বাড়িতে চলে যাও। জি স্যার, আমরা বাড়িতে চলে গেছে। আমি আবার বাড়িতে যাব। আপনি যাবেন তো? আরে তোমার বিয়েতে না খেলে তো মজাই নেই। আমরা যাব, সমস্যা নেই। ধন্যবাদ স্যার। সন্ধ্যায় ট্রেনে উঠে বসলাম। আনিকা ফোন করলো। এখন কোথায় তুমি? এই তো ট্রেনে উঠে পড়ছি। সাবধানে আসবে, বাইরে খাবার খাবে না। তাহলে আমি কি রাতে না খেয়ে থাকবো? ট্রেন থেকে খাবার নিয়ে খাও তাহলে। আচ্ছা। আনিকার সাথে কথা শেষ করে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো নিজের শহরে। ট্রেন থেকে নেমে দেখে আনিকা দাঁড়িয়ে আছে লোকজনের ভিড়ে। আমাকে দেখে আনিকা আমার কাছে আসলো। রাতে কিছু খেয়েছো? না, সন্ধ্যায় খেয়েছিলাম, তাই খায়নি। আচ্ছা চলো। এখানে সকালে মাংসের খিচুড়ি সেই লাগে। দুজন মিলে খেতে বসলাম। তুমি কয় প্লেট খাবে? দেখি কত খাইতে পারি। দুজনে 4 প্লেট খেয়ে বিল পরিশোধ করে অটো নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার আগে আনিকাকে সামনে নামিয়ে দিয়ে চলে আসলাম। এরপর ফ্রেশ হয়ে একটু ঘোরাঘুরি করতে শুরু করলাম। একা একা ঘুরতে ভালো লাগছে না। আবির আর নীলকে কল দিয়ে আসতে বললাম। ওরা দুজনে চাকরি না করে ব্যবসা করছে। কিছুক্ষণ পর দুজনে আসলো। তুই কবে আসছিস? সকালে আসছি। তোর বিয়ে একদিন পর, আর তুই আজকে আসছিস? কাজের চাপে সময় পাইনি। তোরা দাওয়াত পাইছিলি তো। মেস কাকা গিয়ে বলে আসলো, তুই আবার ফোন করেছিস? আমার মনে নেই। তিনজনে একটা মোটরসাইকেল নিয়ে ঘুরতে ঘুরতে বাওড়া এসে বসলাম। তোর সাথে কারোর দেখা হয়েছিল? রাফির সাথে দেখা হয়েছিল। এরপর আমি ওদেরকে সবকিছু বললাম। ঠিক করেছিস, শালারা বন্ধু নামের শয়তান। থাক, ওসব বাদ দে। তুই একটা উচিত জবাব দিতে পারছিস, এটাই অনেক। আমার মনে হয় ওরা কেউ তোর বিয়েতে আসবে না। তোদের ইচ্ছা। বিকেলের দিকে ঘুম থেকে ফ্রেশ হয়ে নিলাম উঠে। বাড়িতে সবাই কাজ করছে। বাড়িতে আসছিস তুই, একটু এদিকেও খেয়াল রাখ। কাদের যেন মেজো চাচা দায়িত্ব দিয়েছিল। নীল আর আবিরকে। ওরা কোথায়? ভাই আমরা চলে আসছি। তোমরা দুজনে কোথায় কি করতে, এগুলো খেয়াল রাখবে। ঠিক আছে। আমি বউ ভাতের জন্য বাজারে যাচ্ছি, আগামীকাল সময় পাবো না। তোর ইচ্ছা, আমুর কাছ থেকে যা লাগে তা নিয়ে যা। আচ্ছা। ভাই চলে গেল। আমি এদিকে ওদের সাথে
কাজগুলো দেখতে শুরু করলাম। চা খেতে পেলে ভালো হতো। আচ্ছা দেখছি কি করে যায়। আমি ওদের জন্য চা নিয়ে আসলাম। তিনজনে চা খেতে খেতে প্যান্ডেল সাজানো দেখছি। হঠাৎ ফারিয়ার কল। আমি কল রিসিভ করলাম। স্যার কেমন আছেন? ভালো। তুমি কেমন আছো? জি ভালো। আপনার বিয়ের আয়োজন কেমন চলছে? ভালো। এদিকে আনিকে কল দিয়ে যাচ্ছে কিন্তু ব্যস্ত দেখাচ্ছে। মেয়েটা অনেক ভালো। হুম আচ্ছা স্যার, পরে কথা হবে, এখন অফিসের কাজ করতে হবে। ওকে। আমি কল কেটে দিয়ে আনিকার কল আসলো। আমি রিসিভ করলাম। এতক্ষণ ধরে কার সাথে কথা বলছিলে? কেন, কি হয়েছে? আমি কখন থেকে কল দিয়ে যাচ্ছি কিন্তু ফোন বন্ধ দেখাচ্ছে। ফারিয়া কল দিয়েছিল। ফারিয়াকে? তুমি ভুলে গেলে ফারিয়ার সাথে শপিং মলে দেখা হয়েছিল? চিনতে পারছি। এইসব বাদ দিয়ে বলো, আগামীকাল দেখা করবে কখন? তুমি কি পাগল হলে নাকি যে আগামীকাল দেখা করব? আমি কিছু জানি না। তুমি আগামীকাল আমার সাথে দেখা করবে এটা জানি। আজকে তো দেখা করে আসলাম। আমি 10টার সময় নদীর পাড়ে অপেক্ষা করব। আনিকা আর কোনো কথা না বলে ফোন কেটে দিল। রাতে খাওয়া দাওয়া সেরে রুমে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কাউকে না জানিয়ে আনিকের সাথে দেখা করতে আসলাম। আনিকা আগে থেকেই বসে আছে। কি কারণে তুমি দেখা করতে বললে? কারণ আছে, তাই দেখা করতে বলছি। তাড়াতাড়ি বলো, আমাকে বাড়িতে যেতে হবে। আনিকা আমাকে ধরে বলল। আমি যা বলবো তুমি সত্যি উত্তর দিবে। আমি তোমাকে মিথ্যা কথা বলতে যাবো কেন? তুমি কাউকে পছন্দ করো? হুম। কাকে? তোমাকে এইসব তুমি ভালো করেই জানো। মিথ্যা কথা। আনিকা এখন ফাজলামি করার সময় না। আমি ফাইজলামি করছি না, আমি সত্যিটা জানি। তুমি কি জানো? তুমি আমাকে নয়, অন্য একজনকে পছন্দ করো। আনিকা, আগামীকাল আমাদের বিয়ে আর তুমি আজ এইসব কথা বলছো? বলছি তার কারণ তো আছে। তুমি আমাকে এই চিনলে? হুম। তোমার ফাজলামি করার জন্য আমি এখানে আসিনি, আমি চলে যাচ্ছি। আনিকা হাত টেনে ধরে বলল, হেসে উঠলে বলল, আমি ফোন করছিলাম। এরকম ফান করা বন্ধ করো। আর হবে না, আমিও বাড়িতে না বলে আসছি। বাড়িতে যাও। যাব। তোমার বাড়িতে তো আমার বাড়ি থেকে যাবে গায়ে হলুদের জন্য। দুজনে রাস্তায় এসে দুই দিকে চলে গেলাম। আমি বাড়িতে এসে আনিকার কাছে কল দিয়ে শুনলাম আনিকা বাড়িতে পৌঁছে গিয়েছে কিনা। কিছুক্ষণ পর গায়ে হলুদের জন্য সবাই আসলো। দুলা ভাই? কি? কিচ্ছু না। মনে মনে বললাম, যেমন বোন তার তেমন বোনগুলো তো এমন হবে। গায়ে হলুদ শেষ করে আমি গোসল করে নিলাম। এরপর আমি বাইরে আসলাম। দুলা ভাই। তোমার কি হয়েছে? আপু? আপু কি? আপু চকলেট আর আইসক্রিম কিনে দিতে বলেছে আমাদেরকে। আমি বুঝতে পারছি, এখন আমি কি করে যে কিনে দেই। আপনি টাকা দেন, আমরা কিনে নিব। আচ্ছা, আমি 1000 টাকা দিলাম। 1000-এ হবে না, আমরাও আছি। 1000 টাকায় হয়ে যাবে। শালি দুটো আরো জোর করে 2000 টাকা নিয়ে চলে গেল। আমি কিছুক্ষণ পর আনিকের কাছে কল দিলাম। বলো। তুমি নাকি আইসক্রিম আর চকলেট খেতে চাইছো? কে বলেছে? আমার দুইটা শালি। আচ্ছা, ওরা তোমাকে বোকা বানিয়েছে। আমি বলছি তোর দুলা ভাইকে বললি বিয়ের আগে যেন আইসক্রিম কিনে রাখতে বাড়িতে। কি, আমাকে এত বড় ধোকা দিল? আজ আসুক দুইটা। না থাক, দুইটাই তো আমার শালি, আমি পরে দেখবো। আচ্ছা তাহলে কিছু বলবো না। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে বসলাম। তখন স্যার আর অফিসের কয়েকজন লোক আসলো, তবে এর মধ্যে ফারেকে দেখতে পেলাম না। দুপুরে গাড়িতে করে বিয়ের জন্য আনিকাদের বাড়িতে চলে আসলাম। সন্ধ্যার আগে আনিকাকে নিয়ে বাড়িতে ফিরে আসলাম। দুইজনে বাসর রাতে বসে আছি। বাসর ঘরে আমি আর আনিকা বসে বসে আছি। আনিকা বলে উঠলো, যাও দরজাটা দিয়ে আসো। এত তাড়াতাড়ি? কি? কিচ্ছু না। আমি দরজা বন্ধ করে দিয়ে আনিকার পাশে বসলাম। তুমি কি বোঝাতে চাইছো, কি বুঝতে পারছি না ভাবছো? বোঝানোর কি আছে, যাও ফ্রেশ হয়ে আসো। আচ্ছা। আনিকা ফ্রেশ হয়ে শাড়ি চেঞ্জ করলো। তাহলে শুরু করা যাক। চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে বলল, এত বদমাইশ কেন?
আমি বদমাইশ হলে তুমি কি আমার চেয়ে বেশি? তো কি হয়েছে? কি হয়েছে দেখবে। আমি লাইট অফ করে দিয়ে যা করলাম, থাক, এইসব বলা যাবে না। এখন সবাই জানে। সকালে ঘুম ভাঙলো আনিকার চুলের পানিতে। আমি চোখ খুলে দেখি আনিকার ভেজা চুল আমার মুখের উপরে, আর ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে। তাকিয়ে না থেকে যাও, গোসল করে নাও। না, এখন আমার গোসল করতে ভালো লাগছে না। একটাও কথা নয়, তাড়াতাড়ি গোসল করে আসো। আচ্ছা, যাচ্ছি। আমি বেড থেকে উঠে বাথরুমে এসে গোসল করে বের হয়ে চেঞ্জ করে নিলাম। এরপর নাস্তা করতে বসলাম। নাস্তা শেষ করে বউ ভাতের আয়োজনগুলো দেখতে শুরু করলাম। কিরে, ঘুম কেমন হলো? ঘুম কেমন হবে? নিশ্চয়ই ঘুম ভালো হবে। দেখছিস না মন ফুরফুরে মেজাজে আছে। থাম দুইজনে। বাজার থেকে পেপসি নিয়ে আয়, আমি অর্ডার দিয়ে রাখছিলাম। ঠিক আছে, যাচ্ছি। তোরা চল আমার সাথে। তিনজনে বাজারে এসে পেপসির দোকানে আসলাম। এই মালগুলো নিয়ে যান। এত পেপসি কি করে নিয়ে যাব? হারামজাদা, তোর মাথায় তুলে দেব। আর আমরা দুজন গাড়িতে যাব। হারামি, ভ্যান ডেকে নিয়ে আয়। এত পেপসি কি মোটর সাইকেলে নিয়ে যাওয়া যায়? ঠিক আছে। নীল ভ্যান নিয়ে আসলো। আমরা সব পেপসি তুলে দিয়ে বাড়িতে চলে আসলাম। কিছুক্ষণের মধ্যে ভ্যান চলে আসলো। সবাই মিলে পেপসি নামিয়ে খাওয়ার জায়গায় রাখলাম। এরপর রুমে এসে বসলাম। বিকেলের দিকে আমাদেরকে রওনা দিতে হবে। আচ্ছা স্যার। ছুটি শেষ করে ঢাকায় এসো। জি স্যার। দুপুরে লোকজন আসলো। সারাদিন কাজের মধ্যে থেকে আনিকাকে ভুলেই গেলাম। সন্ধ্যার লোকজন সবাই চলে গেল। আমি আর আনিকা বসে আছি। সারাদিন একবারও আমার কথা মনে ছিল না? কাজের চাপে ভুলে গেছি। তুমি দেখলে না তোমার বন্ধুরা এসে আমার কি হালটাই না করলো। এখন আমার বোনের দোষ দিবে? একদমই হাসবে না। এখন আইসক্রিম নিয়ে আসি। যে হুকুম মেরি মহারানী। রং দেখাতে হবে না, আমি সাধারণ মানুষ, মহারানী না। আচ্ছা, বলবো না। আমি আইসক্রিম নিয়ে এসে দিলাম। রাতে দুইজনে বসে আছি। হঠাৎ করে আনিকা আমাকে ধরে লিপকিস করতে শুরু করলো। কিছুক্ষণ পর ছেড়ে দিল। ওটা কি হলো? কিছু না, শুধু একটু ভালোবাসা। আজ আবার ভালোবাসা দেখাচ্ছি। লাইট অফ করে দিতে আনিকা লাফ দিয়ে আমার বুকের উপর উঠে বসলো। একদমই দুষ্টুমি করা যাবে না। আমি কি দুষ্টুমি করা শুরু করছি, না তুমি আগে থেকেই করতে শুরু করছো? তো কি হয়েছে? নামো, আমার বুকে ব্যথা লাগছে। আনিকাকে নামিয়ে দিয়ে দুষ্টুমি করতে শুরু করলাম। পরের দিন ঘুম থেকে উঠে দেখি আনিকা নেই। ফ্রেশ হয়ে নাস্তা করতে বসলাম। তখন আনিকা আমাকে নাস্তা দিল। নাস্তা করে নাও। তোমার অফিসের ছুটি কতদিন আছে? 3 দিন মতো হবে। তাহলে আজকে চলো, বাপের বাড়ি থেকে ঘুরে আসি। একদিন থেকে চলে আসবো। ঠিক আছে, নাস্তা শেষ করলাম। অনিকাকে নিয়ে ঘুরে আয়, আমরা তো চলে যাব। ঠিক আছে, দুজন রেডি হয়ে শ্বশুরবাড়িতে আসলাম। বেশি দূরে নয়, মাত্র 20 মিনিটের রাস্তা। শ্বশুরবাড়িতে আসলাম, কিন্তু মেয়ের চেয়ে দেখি সবাই আমাকে নিয়েই মেতে আছে। আনিকা, জামাইকে ঠান্ডা শরবত দে। দিচ্ছি। আমি দুলাভাইয়ের জন্য নাস্তা নিয়ে আসছি। আমি মনে মনে বললাম, শালি দিয়ে বিশ্বাস নেই, কি আনতে গিয়ে কি আনবে বুঝতে পারছি না। একটু পর দুইজনে আসলো। দুলাভাই, আপনার নাস্তা। আচ্ছা। আমি নাস্তা মুখে নিয়ে একবার ইভা আরেকবার ইরার দিকে তাকাচ্ছি। শেষে আনিকার দিকে তাকাতেই, হারামি দুইটা। আগে পানি দাও। আনিকা আমাকে পানি দিল। আমি পানি খেয়ে একটু শান্ত হলাম। বদমাশ দুটো আমার নাস্তায় ঝালের গুঁড়া মিশিয়ে দিয়েছে। তোরা আসিস, তোদের খবর আছে। থাক, একটু দুষ্টুমি তো করছে। এত দুষ্টুমি ভালো না। আমি নাস্তা শেষ করে ফ্রেশ হয়ে আনিকার রুমে এসে বসলাম। তখন ফারিয়ার কল আসলো। আমি রিসিভ করলাম। বলো। কেমন আছেন? ভালো, তোমার খবর কি? জি, আমি ভালো আছি। কোথায় আছেন এখন? এই তো শ্বশুরবাড়িতে আসলাম। অফিস কেমন চলছে? ভালো না, আপনি চলে আসেন তাড়াতাড়ি। স্যার বললো যে ছুটি শেষ করে যেতে। ও আচ্ছা। তুমি বিয়েতে আসলে না যে? আসলে হয়েছে কি স্যার, আমি একটু অসুস্থ ছিলাম, তাই যেতে পারিনি। ও আচ্ছা। ফারির সাথে কিছুক্ষণ কথা বলে কল কেটে দিলাম। দুপুরে খেতে বসলাম। দুই পাশে দুই শালি আর সামনে ছোট একটা শালা বসে আছে। তোরা দুই বোন জামাইকে বিরক্ত করবি না। দেখা যাবে। শাশুড়ি আমাকে খাবার বেড়ে দিল, আমি খাবার খেতে শুরু করলাম। এই, তোরা দুই বোন তোদের দোলা ভাইয়ের প্লেট থেকে মাংস তুলে খাচ্ছিস কেন? কখন?
আপু আমি রেখেছি খেতে। থাক না। তুমি জানো না আমার এই দুইটা বোন কতটা বদমাইশ। কি? আমরা বদমাইশ? বড় আব্বু আসুক। আহ, তোরা একটু থামবি? আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হতেই ইভা কফি দিয়ে গেল। আমি কফি খেতে শুরু করলাম। যাক, কফিটা ভালো, কোনো কিছু মিশিয়ে দেয়নি। রাতে শ্বশুর আর ছোট শ্বশুর আসলো, তাদের সাথে কথা বলে একসাথেই খেতে বসলাম। রাতে দুইজনে রুমে লাইট অফ করে যেই শুয়েছি তখন ঠাস করে শব্দ হলো দরজায়। হঠাৎ দরজা ঠাস করে শব্দ হলে আনিকা বেড থেকে উঠে দরজা খুলে দেয়। হে দুইটা বদমাইশ! তোরা এখানে কি করছিস? দুলা ভাইয়ের সাথে গল্প করতে আসছি। রাত হয়েছে, এখন গল্প করা যাবে না, রুমে গিয়ে ঘুমিয়ে পড়। আপু চুপ, কোনো কথা না। আনিকা দরজা বন্ধ করে দিয়ে এসে শুয়ে পড়লো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে নিলাম। তা দুলা ভাই ঢাকা ফিরছেন কবে? হুম। আগামীকাল। তোমরা যাবে কবে? আমরাও যাব একসাথে। ঠিক আছে, তাই হবে। নাস্তা শেষ করে রুমে এসে ফোন নিয়ে ঘাটাঘাটি করতে শুরু করছি। পরের দিন সকালে বাড়িতে এসে রেডি হয়ে নিলাম। সন্ধ্যায় সবাই ট্রেনে উঠে বসলাম। দুলা ভাই রাতের খাবার নিয়ে আসেন। ব্যাগে রাখা আছে। তোরা দুলাভাইকে জ্বালাতন করিস না। তুমি থামো, ট্রেন থেকে খাওয়া নেওয়া যাবে। ট্রেন চলতে শুরু করলো। রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। ভোর 5টায় ট্রেন থেকে নেমে বাড়িতে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে বাজারে এসে বাজার করে বাড়িতে ফিরে আসলাম। আজ অফিস নেই? আগামীকাল যাব। আমি রুমে এসে ফোনে ভিডিও দেখছি, তখন আনিকা আসলো। কিছু বানিয়ে নিয়ে আসবো, খাবে? ফ্রিজ থেকে একটা কোক নিয়ে আসো। আনিকা কোক আর নাস্তা নিয়ে আসলো। ফোন রেখে খেয়ে নাও। তুমি খাবে না? আমি আইসক্রিম খাবো। একটু কোক খেয়ে দেখতে পারো। পারো। দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আনিকার ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে আসলাম। স্যার কেমন আছেন? এই তো ভালো, তোমার কি অবস্থা? আমার আবার অবস্থা? তোমার কথা বুঝলাম না। আমি ভালো আছি। আমি কাজে মনোযোগ দিলাম। দুপুরে আনিকার কল আসলো। বলো। দুপুরে খাওয়া দাওয়া করছো? না, তুমি খাইছো? আমি এখন গোসল করব। আম্মু খেতে ডাকছে। গোসল করে খেয়ে নাও। তুমি এখন খাবে? একটা ফাইল দেখে আমি খেতে যাব। আচ্ছা। আনিকা কল কেটে দিল। আমি কাজ শেষ করে খেতে আসলাম। পারিয়া, তোমার মন খারাপ মনে হচ্ছে? না স্যার, আমি ভালো আছি। কয়েকদিনের কাজগুলো আমাকে ইমেল করে দিও। আচ্ছা ঠিক আছে। অফিস শেষে বাড়িতে ফিরে আসলাম। আনিকা আমাকে শরবত এনে দিল। আমি খেয়ে ফ্রেশ হয়ে টিভি দেখতে বসলাম। বিয়ের পর প্রথম আইসক্রিম কেমন লাগলো? আগে যেমন লাগতো এখন তাই লাগছে। রাতে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম। হঠাৎ আনিকা বলে উঠলো, চলো না আমরা ছাদে যাই। রাত হয়েছে, এখন যাওয়া ঠিক না। আনিকাকে এই কথা বলতে আনিকা মুখ ফুলিয়ে বসে আছে। আমি কে তোমার যে আমাকে ছাদে নিয়ে যাবে? আচ্ছা চলো। রুম থেকে বের হয়ে আনিকা ফ্রিজ থেকে আইসক্রিম নিয়ে এলো। এরপর দুজনে ছাদে আসলাম। ছাদের আলোয় আলোকিত হয়ে আছে শহর জুড়ে। তুমি আইসক্রিম খাবে? দিলে কে না খায়? তুমি খাদো কেন? অনেক জিনিসের চোখ দিচ্ছ। তুমি তাহলে অন্য লোক। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এই যে কোথায় যাও? তোমার আইসক্রিম ধরো। আমি আনিকা দুজনে দোলনায় বসে আইসক্রিম খাচ্ছি। আইসক্রিম খাওয়া শেষ হলো। আমি কোলে উঠবো। আমি তোমাকে কোলে নিতে পারবো না, যে মোটা। তুমি আমাকে মোটা বললে? আমি মোটা? আমি মোটেও মোটা না। আচ্ছা। কি আচ্ছা? আমাকে কোলে নাও বলছি। কি জ্বালা রে। আমি আনিকাকে কোলে নিলাম। আনিকা হাতে গলা জড়ে ধরে আছে। আমার সব, আমার পর আমাকে কোলে নিবে। বিয়ের আগে কত কোলে উঠেছো তখন মনে ছিল না? তো কি হচ্ছে শুনি? আমার ইচ্ছা। এখন নামো, আমাকে তো কোলে নিতে পারো একদিন। আমি তোমাকে কোলে নিয়ে টপাস করে পড়ে যাই। ঠিক আছে, কোলে নিতে হবে না। হঠাৎ আনিকা আমার রাগ ভাঙাতে লিপ কিস করতে শুরু করলো। আমি অনেক কষ্টে ছাড় নিলাম।
এটা কি হলো? কিস করলাম। বদমাইশ করো। করি? এখন চলো, নিচে যেতে হবে, সকালে অফিস আছে। হুম। দুজনে সিঁড়ি দিয়ে নেমে আসলাম। দরজার কাছে এসে দাঁড়িয়ে গেল। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? আমাকে কোলে নাও। ওরে আল্লাহ! আমি আনিকাকে কোলে নিয়ে রুমে এসে ধপাস করে বেডে ফেলে দিলাম। যদি ব্যথা লাগতো তোমার খবর করে ছাড়তাম। ব্যথা তো এবার দেব। আনিকার কাঁধে কামড় দিলাম। ব্যথা কেমন লাগে? ব্যথা লাগে না কামড় দিলে? লাইট অফ করে দিয়ে আমি আনিকাকে যা শুধু ঘোরলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে অফিসে চলে আসলাম। এভাবে বেশ কিছুদিন পার হওয়ার পর থেকে আনিকাকে একবারে সময় দিতে পারছি না। অফিস থেকে ফিরে আসি রাত করে, আবার সকালে নাস্তা করে বের হয়ে যাই। আমি বসে নাস্তা করছি তখন তুমি আমাকে একটুও সময় দিচ্ছ না কেন? আমার সময় নেই, অফিসে অনেক কাজ পড়ে আছে। তবু একটুও সময় তো দিতে পারো। আচ্ছা, চেষ্টা করব। আমি নাস্তা শেষ করে অফিসে চলে আসলাম। অফিসে এসে কাজ করতে শুরু করলাম। স্যার কেমন আছেন? কাজের চাপে কে ভালো থাকে? তা ঠিক বলেছেন, তার উপর যে গরম পড়েছে সহ্য করার মতো নয়। হুম। আপনি থাকেন এসির নিচে, গরম কি করে বুঝবেন? বাড়িতে তো আর থাকা হয় না। এত টাকা বেতন পান, এসি তো কিনতেই পারেন। সময় হয় না। ও আচ্ছা। ঠিক আছে, দেখি এসির ব্যবস্থা করতে হবে। পরে চলে গেল। আমি বুঝতে পারছি বাড়িতে গরমের কি অবস্থা হচ্ছে। আমি অফিসের যে দোকান থেকে এসির কাজ করি নেই, সেই দোকানে ফোন দিলাম। ভাই বলেন। আমার এসি লাগবে, এখন নগদ কিছু দেবো, পরে বাকি টাকা দিয়ে দেবো। কি যে বলেন ভাই, আপনি বললে এসি বাকি দিতে পারি। না থাক, আমার বাড়ির জন্য, অফিসের জন্য না। তবুও কয়টা লাগবে আর ঠিকানা দিন, বিকেলের মধ্যে লাগিয়ে দিয়ে আসবো। আচ্ছা, আমি বাড়িতে ফেরার পথে টাকা দিয়ে যাব। আচ্ছা। এরপর আমি ঠিকানাটা দিয়ে দিলাম। আমি কাজে মনোযোগ দিলাম। দুপুরের দিকে আনিকা ফোন দিল। বলো। তুমি কি এসি লাগাতে বলছো? না তো। এসি লোকজন এসে এসি লাগাতে শুরু করে দিয়েছে। ও আচ্ছা। সত্যি করে বলো, তুমি এসি লাগাতে বলছো কি? আমি না বললে এসি লাগাতে যাবে কেন? আমাকে জানালে না একবার? জানানোর দরকার নেই তাই। আচ্ছা। আনিকা রেগে মেগে ফোন রেখে দিল। আমি দুপুরে খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে কাজ করতে শুরু করলাম। সন্ধ্যায় অফিস শেষ করে এসির দোকানে এসে বেশি অর্ধেক টাকায় পরিশোধ করে আনিকার জন্য আইসক্রিম আর সবার জন্য খাবার নিয়ে বাড়িতে আসলাম। আমি কলিং বেল বাজালাম, কিন্তু দরজা খুলছে না। বেশ কিছুক্ষণ পর আম্মু এসে দরজা খুললো। আমি খাবার আর আইসক্রিম দিলাম আম্মুর কাছে। তুই অনিকাকে কিছু বলেছিস? কই না তো। আচ্ছা। যা গিয়ে ফ্রেশ হয়ে নে। আমি রুমে ঢুকে দেখে আনিকা লাইট অফ করে ঘুমিয়ে পড়ছে। আমি ফ্রেশ হয়ে চেঞ্জ করে আনিকার কাছে এসে ধরে কোলে তুলে নিলাম। হঠাৎ আনিকা ভূত দেখার মতো চমকে উঠে আমাকে দেখে কাঁধে কামড় বসিয়ে দিল। আমার ভয় করেনি। আমি তোমাকে কি করলাম? তুমি আমাকে না জানিয়ে এসি লাগাতে বলছো। তোমাকে সারপ্রাইজ দিলাম। অফিসে গিয়ে ভাবলাম তোমরা বাড়িতে গরমের মধ্যে থাকো, এসি কিনে নিয়ে পাঠিয়ে দেই। এখন আমাকে কোল থেকে নামিয়ে দাও। না। নামা বলছি। আমি কিছু বুঝি না মনে করছো? তুমি কি বুঝো বলো? এই যে কি মতলবে আমাকে কোলে নিয়েছো? আচ্ছা, এখন চলো খাবে। আমি আনিকাকে নামিয়ে নিলাম। এরপর দুজন খেতে আসলাম। আনিকা খাবার বেড়ে দিচ্ছে। আগামীকাল সকালে বাজারটা করে নিয়ে আসিস। বাড়িতে বাজার নেই কিন্তু। আমি নিয়ে আসবো। খাওয়া দাওয়া সেরে রুমে এসে শুয়ে পড়লাম। ঠান্ডা লাগছে। এখন তাহলে কি করা যাবে? দেখাচ্ছি। পরের দিন সকালে ঘুম থেকে গোসল করে বাজারে এসে বাজার করে বাড়িতে আসলাম। শুক্রবার অফিস ছুটি, এই জন্য নাস্তা শেষ করে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। ঘুম কি আর হয় এখন বদমাইশ বউ থাকলে? ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আইসক্রিম খেতে খেতে টিভি দেখতে শুরু করলাম। কি হলো, এমন ঘোরাঘুরি করছো কেন? আজকে আমাকে নিয়ে ঘুরতে যাবে? না। আনিকা মন খারাপ করে চলে গেল। আমি নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। বিকেলে দেখে ঘুম ভেঙে গেল। আমি চোখ খুলে দেখি আমার চোখের সামনে একজোড়া চোখ। আমি মাথা ধরে দিলাম, ঠোঁটে কামড়। আর আসবে?
বদমাইশ কোথাকার। আমি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে নাও। কেন? ঘুরতে যাবে না? হুম হুম। দুজনে রেডি হয়ে বের হলাম। দুজনে ঘোরাঘুরি করে রাতে বাড়িতে চলে আসলাম। কয়েক মাস পর আমাদের নতুন ঘরে নতুন একটা সদস্য আসলো। তবে তার আম্মুর কাছে থাকে না, আমার কাছেই থাকে। বাড়িতে থাকলে কি বাবা? তোমার বাবাকে তুমি অফিসে নিয়ে যাবে, বাড়িতে আসলে আমাকে যেন চেনে না। তোমার মতোই তো বদমাইশ হবে। হলে হোক। আচ্ছা, আমাদের দুজনের সংসার এভাবেই চলতে শুরু করলো।